আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত সহজে শিক্ষার পক্ষ থেকে। তো আজকে আমরা সক্রিয় এবং নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে জানব। যখনই আমরা কোনো ধ্বনি উচ্চারণ করি, বিশেষত ব্যঞ্জন ধ্বনি, তো প্রত্যেকটি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সঙ্গে ২ টি বাকযন্ত্র জড়িত থাকে। একটি হচ্ছে সক্রিয় থাকে এবং অন্যটি থাকে নিষ্ক্রিয়। তো যে বাকযন্ত্রটি সচল থাকে, যাকে আমরা ইচ্ছেমতো উপরে ওঠাতে বা নিচে নামাতে পারি, তাকে বলি আমরা সচল বাকপ্রত্যঙ্গ বা সক্রিয় উচ্চারক। আর যে বাকপ্রত্যঙ্গ স্থির অর্থাৎ নড়াচড়া করে না, তাকে বলি নিষ্ক্রিয় বাকপ্রত্যঙ্গ বা নিষ্ক্রিয় উচ্চারক। তো চলো বন্ধুরা, আমরা নিচে একটু দেখার চেষ্টা করি। যেমন যদি দেখো তুমি, যে উচ্চার স্থান হচ্ছে দ্বি ওষ্ঠ অর্থাৎ ২ টা ঠোঁট। যখন আমরা ২ ঠোঁট দিয়ে কোনো কিছু উচ্চারণ করি, তখন দেখা যায় যে নিচের যে ঠোঁটটি, সেটির কিন্তু আমাদের কি হয়? আ সক্রিয় আমরা অবস্থান দেখতে পাই। অর্থাৎ সেটার নড়াচড়া করি। আমরা যখন কথাবার্তা বলি, উপরের ঠোঁটটা কিন্তু খুব একটা নড়াচড়া করি না। নিচের ঠোঁটে আমাদের বেশি নড়াচড়া হয়। তুমি না হলে চেক করে দেখতে পারো। আচ্ছা। তো এইখানে উপরের যে ঠোঁটটি সেটি হচ্ছে নিষ্ক্রিয় উচ্চারক। তো দন্ত, যখন আমরা দন্ত ব্যবহার করে উচ্চারণ করি, তো সেক্ষেত্রে জিভের যে ডগা সেটা এখানে সক্রিয় উচ্চারক। অর্থাৎ জিভের ডগাটি গিয়ে আমাদের উপরের পাটির যে দাঁত সেখানে স্পর্শ করে। কিন্তু দাঁতটা কিন্তু নড়াচড়া করে না। তো আশা করছি যে তুমি এই বিষয়টা বুঝতে পেরেছ। তো একই রকমভাবে দন্তমূলীয়, এক্ষেত্রেও জিভের ডগাটা সক্রিয় এবং দন্তমূল দাঁতের গোড়াটা কিন্তু এখানে নিষ্ক্রিয় উচ্চারক। অর্থাৎ ওটার নড়াচড়া হয় না। ওটাকে শুধু স্পর্শ করে। তো এইখানে এই ৪ টি তোমরা পড়ে নিবে। একই রকমভাবে তালব্য দন্তমূলীয়, যেখানে জিভের পাতা সক্রিয় উচ্চারক এবং দন্তমূলের যে পেছনের অংশ সেইটা হচ্ছে নিষ্ক্রিয় উচ্চারক। একই রকমভাবে তালব্য ধ্বনি যেগুলো, জিভের সামনের অংশটা এক্ষেত্রে সক্রিয় উচ্চারক এবং শক্ত তালু হচ্ছে নিষ্ক্রিয় উচ্চারক। তো এটা তোমরা পড়ে ফেলবে ইনশাআল্লাহ। তো এখন উচ্চারণ রীতি সম্পর্কে আমরা জানবো এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের। খুব ভালো করে পড়তে হবে এবং এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই খুব মনোযোগ দিয়ে দেখো। তো বিভিন্ন রকম বাগধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, জিভ, জিহ্বা মূল বিভিন্ন অবস্থান ও আকৃতি ধারণ করে। তো এইসব বাকপ্রত্যঙ্গের আলোকে ধ্বনির বিচারের প্রক্রিয়াই উচ্চারণ রীতি হিসেবে পরিচিত। অন্যভাবে যদি বলি, বায়ু প্রবাহ কিভাবে বাকপ্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয়, তাই হলো উচ্চারণ রীতি। তোমরা জানো যে ফুসফুস তারিত বাতাসের মাধ্যমে কিন্তু আমরা ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি। তো এটাই বলছে যে বায়ু প্রবাহটা কিভাবে বিভিন্ন বাকপ্রত্যঙ্গে এসে বাধাপ্রাপ্ত হয় বায়ুটা বের হওয়ার সময়, তাই হলো উচ্চারণ রীতি। তো বায়ু প্রবাহের এই বাধার প্রকৃতি বিচার করে, অর্থাৎ উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন, ঘর্ষণজাত ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন, পার্শ্বিক ও নৈকট্যমূলক ধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। চলো বিস্তারিত আমরা দেখার চেষ্টা করি। এখানে বলছে যে স্পৃষ্ট বা স্পর্শ। তো মুখের মধ্যে যখন ফুসফুস তাড়িত যে বাতাস, সেটা যদি ১ম এ কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ হয়ে থাকে, বন্ধ হয়ে যায় এবং এরপর যদি মুখ দিয়ে বেরিয়ে গিয়ে মানে ধ্বনি উচ্চারিত হয়, তখন সেগুলোকে বলা হবে স্পৃষ্ট। যেমন বক। যখন আমরা ক তে থামছি, তখন কিন্তু মনে হচ্ছে যে দম ছেড়ে দিয়েছি। কিন্তু পরে বক, শেষে কিন্তু আওয়াজটা বের হচ্ছে। তো এখানে ক, পাঠ, পাঠ থেমে গেছি কিন্তু পরে আমাদের একটা ধাক্কা কিন্তু পাচ্ছে। তো এই যে পাঠ শব্দের ট, তো এই যে ট, এই যে ক, এগুলোকে বলা হয় স্পৃষ্ট বা স্পর্শ ব্যঞ্জন। তো এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি ওষ্ঠ ব্যবহার করে যেগুলো হয়ে থাকে, যেমন প, ফ, ব, ভ। তো এগুলো হচ্ছে কি ওষ্ঠ এবং এগুলো একই সাথে স্পৃষ্ট ব্যঞ্জন। কারণ এগুলো ওষ্ঠ ব্যবহার করে আমরা উচ্চারণ করে থাকি ওষ্ঠধ্বনি। তালব্য দন্তমূলীয়, এগুলো কি ট, ঠ, ড, ঢ, এগুলো হচ্ছে কি স্পৃষ্ট বা স্পর্শ। জিহ্বামূলীয় ক, খ, গ, ঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই রকমভাবে তালব্য ধ্বনি চ, ছ, বর্গীয় জ, ঝ, এগুলোও কিন্তু স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। আচ্ছা, এবার নাসিক্য ব্যঞ্জন কোনগুলো? যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল নাক দিয়ে বের হয়, ঠিক আছে? সেগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। যেমন ম, নাক দিয়ে বের হচ্ছে। দন্ত ন, তারপরে এগুলো কিন্তু নাক দিয়ে বাতাস বের হচ্ছে এবং এই মটা ২ ঠোঁট ব্যবহার করে উচ্চারণ করছি, তাই এটা দ্বিওষ্ঠ। এবং দন্ত ন, দন্তমূলীয় অর্থাৎ জিহ্বার যে আগা, সেটা কোথায় স্পর্শ করে? দাঁতে। জিহ্বামূলীয়। তো এই বিষয়টাও এখানে ক্লিয়ার। এবার হচ্ছে ঘর্ষণজাত।
তো এই জাতীয় বাগধ্বনিগুলো উচ্চারণে বাকযন্ত্র দুটি খুব কাছাকাছি আসে কিন্তু একসঙ্গে যুক্ত না হওয়ার একটি প্রায় মানে বদ্ধ অবস্থার একটা সৃষ্টি হয়। তো ফলে ফুসফুসের আগত বাতাস বাধা পায় ও সংকীর্ণ পথে বের হয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে। তো বাতাসের ঘর্ষণের ফলে উচ্চারিত হয় বলে এগুলোকে ঘর্ষণজাত ধ্বনিও বলে। তো এই ধ্বনিকে শিস দেওয়ার আওয়াজের সদৃশ ভেবে এগুলোকে শিস ধ্বনিও বলা হয়ে থাকে। বাংলায় ঘর্ষণজাত ব্যঞ্জন ৩ টি। একটি হচ্ছে তালব্য শ, দন্ত স, আরেকটি হচ্ছে হ। মনে রাখবে। আসমান, দাস, হাড় শব্দের উচ্চারণে আমরা এই ধ্বনিগুলো কিন্তু পাই। তো উচ্চারণ স্থান অনুযায়ী এই ৩ টি ঘর্ষণজাত ধ্বনিকে এভাবে আমরা দেখতে পারি। দন্ত স আমাদের দন্তমূলীয় ব্যঞ্জন। তালব্য শ মানে এই তালব্য শতে আমাদের কি তালুস্পর্শ হয় তাই এটি তালব্য শ এবং কণ্ঠনালীয় অর্থাৎ কণ্ঠনালী থেকে হ উচ্চারিত হয় তাই এটি ঘর্ষণজাত হলে এটি কণ্ঠনালীয়। এবার কম্পিত এগুলো কিন্তু তোমাদের পড়ে শিখতে হবে। জীব কম্পিত হয়ে উচ্চারিত হয় বলে এগুলো জাতীয় ধ্বনিগুলোকে আমরা এই পরিচয়ে চিহ্নিত করে থাকি। যেমন বাংলা ভাষায় এই শ্রেণীর ধ্বনি মাত্রা হচ্ছে একটি, সেটা হচ্ছে র। এটা হচ্ছে কম্পিত ব্যঞ্জন। তো শিক্ষার্থী বন্ধুরা, তো তারই তো এই জাতীয় ধ্বনিগুলোকে উচ্চারণের সময় জিভের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটি দাঁতের মূলে একটি টোকা দেয়। সেই হিসেবে এগুলোকে টোকাজাত ধ্বনিও বলা হয়। যেমন বড়, গাঢ় শব্দের এই যে র, ঠিক আছে? এগুলোকে তাড়িত ব্যঞ্জন বলা হয় এজন্য। আচ্ছা, পার্শ্বিক ব্যঞ্জন কোনগুলো? এই জাতীয় ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা ২ পাশ দিয়ে বেরিয়ে যায়। জিভ দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে। তাল, শাল, দল দেখো। তো দন্তমূলে জিভ অবস্থান করছে, ২ পাশ ফাঁকা হয়ে যাচ্ছে এবং এই ফাঁক দিয়ে লয়ের বাতাস বের হচ্ছে। এইজন্য এগুলোকে বলা হয় পার্শ্বিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা ঘোষ এবং অঘোষ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।